এইচএসসি 26 প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের জন্য আমরা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেগুলো হচ্ছে না পড়লেই নয়, তো ওই রকম কিছু টপিকস সম্পর্কে বলে দিব। যদিও এটা কোনো নির্দিষ্ট সাজেশন না, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, দুইটা পরীক্ষায় হচ্ছে একটু আনকমন টাইপ কোয়েশ্চেন আসছে। আনকমন টাইপ মিনস যেগুলো হচ্ছে ধরো অনেক সময় স্কিপ করে, পোলাপাইন পড়ে না, একটু কম পড়ে, মানে মেইনলি টেস্ট পেপার ভিত্তিক টাইপ কোয়েশ্চেন কম আসতেছে। তো আমি বলতেছি এই টপিকসগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকসগুলো হচ্ছে একবার মাস্ট দেখে যাবা। এই টপিকসগুলো হচ্ছে তোমরা চাইলে জীববিজ্ঞান প্রথম পত্রের আগে যেহেতু 3-4 দিন গ্যাপ, তো তোমরা প্রথম দিন কি এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখে যেতে পারো। তো দেখো, সর্বপ্রথম আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট টপিকস লিখে রাখছি, আমি প্রতিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। যদি তোমার খুব বেশি আগে পড়া না থাকে তাহলে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে অ্যান্সার করার দরকার নেই, কারণ প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কোয়েশ্চেন আসলেই আসবে হচ্ছে পর্বগুলা। তো পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা কম, কিন্তু কারেক্টগুলো লিখলে অনেক মার্ক দিবে। তো এটা আসবে কিভাবে? ধরো বিভিন্ন প্রাণী দেওয়া থাকবে, বলবে উদ্দীপকে উল্লেখিত কোন প্রাণীটি অধিক উন্নত। আমরা জানি যে পর্ব যত পরে থাকে ওই পর্ব কি তত উন্নত থাকে। হ্যাঁ, তো পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দরকার। পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে তোমরা হচ্ছে আর্থ্রোপোডা, তারপরে হচ্ছে একাইনোডার্মাটা, তারপরে হচ্ছে এদিকে নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, এই 4টা পর্ব বেশি ইম্পর্টেন্ট, বেশি দেখে যেতে পারো। এখান থেকে মেইনলি কোয়েশ্চেনটা আসে। বিশেষ করে আর্থ্রোপোডা পর্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপর 2 মার্কের জন্য কখনো কখনো কোয়েশ্চেন আসে সিলোম আর প্রতিসাম্যতা থেকে। সিলোম আমরা এরকমও দেখছি, গ নাম্বারে সিলোম থেকে কোয়েশ্চেন আসে যে সিলোমের উপর ভিত্তি করে প্রকারভেদ, অ্যাসিলোম্যাট, সিউডোসিলোম্যাট, ইউসিলোম্যাট, প্রতিসাম্যতা। ধরো 2টা প্রাণী দিবে, দিয়ে বলবে উদ্দীপকে উল্লেখিত প্রাণী দুইটির মধ্যে ভিন্ন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, ব্যাখ্যা করো। বুঝছো? তো প্রতিসাম্যতাটা লাগে, প্রতিসাম্যতা, সিলোম। তারপর গ নাম্বারে হচ্ছে যে ধরো পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, ঘ নাম্বারে আসে উদ্দীপকে উল্লেখিত প্রাণী দুইটির পার্থক্য লেখো। তো পার্থক্যের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে জানো? কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টার মধ্যে পার্থক্য আসে। এই 3টা ছাড়াও ধরো প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, 2 ধরনের কৃমির মধ্যে পার্থক্য আসে। প্লাটিহেলমিনথেস, নেমাটোডা 2 ধরনের কৃমির মধ্যে পার্থক্য আসে। বা হচ্ছে যে কর্ডেট, নন কর্ডেট। আমরা জানি যে প্রাণীদের দেহে নোটোকর্ড থাকে ওদেরকে বলা হয় কর্ডেট, যাদের দেহে নোটোকর্ড নাই ওদেরকে কি বলে? নন কর্ডেট। কর্ডাটা হচ্ছে কর্ডেট পর্ব, তো বাকি পর্বগুলোকে বলা হচ্ছে নন কর্ডেট। কর্ডেট নন কর্ডেট পার্থক্য আসে, এটা হচ্ছে বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়, সেম কথা। দ্বিতীয় অধ্যায়ে যদি আগে তোমার পড়া না থাকে তুমি গাসপারিং টাচ করার দরকার নেই, কিন্তু হাইড্রা আর রুইমাস অনেক ইজি, এই 2টা অ্যান্সার মানে করা যায়, অনেক ইজি। দেখো হাইড্রা থেকে প্রথম তোমার গ নাম্বারে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে হাইড্রার গঠন, হাইড্রার বাহ্যিক গঠন, যে হাইড্রার কি কি অংশ আছে, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি, তারপর দেহকাণ্ডের মধ্যে কি থাকে, দেহকাণ্ডের মধ্যে কোর্সিকা থাকে, প্লাস কি কোর্সিকা থাকে, প্লাস হচ্ছে যে কি যে জননাঙ্গ থাকে, অস্থায়ী জননাঙ্গ, উপরে শুক্রাশয়, নিচে ডিম্বাশয়, পাদচাকতি থাকে, তাই না? পাদচাকতির কাজ কি? লেগে থাকা, বেসে থাকা, গ্লাইডিং চলন। আমি এরকম করে পড়াই যে পাদচাকতি 3টা কাজ করে, লেগে থাকতে হেল্প করে, বেসে থাকতে হেল্প করে, গ্লাইডিং চলনে সাহায্য করে। তারপরে দেখো আদর্শ নিডোসাইট, খুব গুরুত্বপূর্ণ। আদর্শ নিডোসাইটের গঠন, এটা একটা কোষ, আদর্শ নিডোসাইট। পরিণত অবস্থায় বলে নিডোসাইট, অপরিণত অবস্থায় বলা হয় নিডোব্লাস্ট। বুঝছো? আদর্শ নিউরোসাইটের গঠন ফিগার সহ পড়ে যাবা, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রার চলনটা আসে প্রায় সময় দেখবা বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে, লুপিং আর সমারসল্টিং, লুপিং সমারসল্টিং আছে। লুপিং সমারসল্টিং বা লুপিং সমারসল্টিং পার্থক্য, দ্যাট মিনস চলনটা খুব গুরুত্বপূর্ণ। চলন থেকে এমসিকিউ আসে। লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন ধরনের চলন ব্যবহৃত হয়? সাধারণ চলন পদ্ধতি কোনটা? হ্যাঁ, ধীরে চলে কোন প্রক্রিয়ায়? হাইড্রার আরোহণ অবরোহণ সম্পন্ন হয় কোন চলন প্রক্রিয়ায়? তার মানে হাইড্রার চলন লাগবেই, সিকিউ এমসিকিউ বোথ। তারপরে দেখো হাইড্রার মিথজীবিতা দেখা যায়। মিথজীবিতা কি? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ও জোক্লোরেলা নামক শৈবালের মধ্যে মিথজীবিতা দেখা যায়। তো এই মিথজীবিতারও পড়তে হয় হাইড্রা কি কি উপকার পায়, শৈবাল কি কি উপকার পায়। কোশ্চেনটা যদি একটু আনকমন করে, আমি একটা টপিকস লিখি নাই, তবে একটু দেখে যেতে পারো। হাইড্রার জনন, বুঝছো? হাইড্রার যৌন জনন, যে স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, শুক্রাণু ডিম্বাণু কিভাবে তৈরি হয়, বা হচ্ছে যে হাইড্রাদের শ্রমবন্টন দেখা যায়। 2 নম্বরে আসে নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বুঝছো? নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল, এই কোশ্চেনটা প্রায় সময় আসে যে সুতা কিভাবে নিক্ষিপ্ত হয়। ভিতরের প্রেসার বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়, আর যে শিকার আসে ওই শিকারের বডিতে থাকা একটা রাসায়নিক পদার্থের প্রতি হাইড্রা কি আকর্ষণ অনুভব করে।
বুঝছো, হাইড্রার সূত্র, নিক্ষেপের কৌশল। রুই মাছ থেকে অ্যান্সার করবা। রুই মাছে আসার মতো কোশ্চেন আছে 3 থেকে 4টা, তার মধ্যে একটা হচ্ছে আবার সামাজিক বিজ্ঞান পড়াশোনা। দ্যাট মিনস তোমার যদি ওই কোশ্চেন আসে তুমি কমপক্ষে 2 থেকে 3 পেজ লিখে দিয়ে আসতে পারবা। কোনটা? যে ভাইয়া রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, মাছের প্রাকৃতিক সংরক্ষণ, মাছের হচ্ছে প্রাকৃতিক সংরক্ষণ। তারপরে দেখো কি বলছে, প্রথম আইসের গঠনটা ইম্পর্টেন্ট, আইসটা পড়বা। বুঝছো, ঠিক সেন্টারে থাকে ফোকাস বা নিউক্লিয়াস, চারপাশে কতগুলো উচ্চ আল থাকে, সার্কুলাস, অ্যানোলাসকে বলা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা, এগুলো একটু লাগবে। হ্যাঁ, আইস। তারপরে বায়ুতলি বা পটকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুতলি বা পটকা 2টা প্রকোষ্ঠ থাকে। তারপরে হচ্ছে কি বহিস্তর থেকে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টিমা। তারপরে হচ্ছে কি থাকে যে ভাইয়া বায়ুতলি হচ্ছে ভেভেরিয়ান অসিকল যুক্ত থাকে, অসিকলের মাধ্যমে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে, অন্ননালীর সাথে যুক্ত থাকে, নিউমেটিক নালীর মাধ্যমে কোন কোন গ্যাস প্রেজেন্ট, কোন কোন গ্যাস অ্যাবসেন্ট। ঠিক আছে। হার্টের গঠনটা লাগে 2টা প্রকোষ্ঠ, একটা উপপ্রকোষ্ঠ। দেখো কোশ্চেন যদি কঠিন করে রুই মাছের ধমনীতন্ত্র শিরাতন্ত্র আসে, রুই মাছের ধমনীতন্ত্র শিরাতন্ত্রটা দেখে যাবা। যদি কোশ্চেন কঠিন করতে চাই তাহলে এখান থেকে দিয়ে দিবে রুই মাছের ধমনীতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্র একটা কি, রুই মাছের শিরাতন্ত্র। দেখো আমরা এটা একটু ঘাস ফড়িংটা দেখতে পাচ্ছি না, একটু এদিকে নিয়ে আসে। দেখো এই যে ঘাস ফড়িং প্রথমে বলেছি তোমরা যদি বাকিগুলো সুন্দর করে পড়া থাকে ঘাস ফড়িং অ্যান্সার করার দরকার নেই। তো যদি তুমি ঘাস ফড়িং অ্যান্সার করতে চাও যে ভাই আমি কিছু পড়ে যাব আর্জেন্টলি, যদি আসে তো 1 নম্বর ম্যালপিজিয়ান নালিকার গঠন দিয়ে ঘাস ফড়িং প্লাস আমাদের রেচন মধ্যে এটা একসাথে মিক্সড করে দিতে পারে। যে আমাদের থাকে নেফ্রনের মধ্যে থাকে হচ্ছে ম্যালপিজিয়ান বডি, আর ওদের কি থাকে ম্যালপিজিয়ান নালিকা, যেটা ওদের প্রধান রেচন অঙ্গ। তারপরে হচ্ছে যে ধরো কোশ্চেন আছে কি ওমাথিডিয়ামের গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘাস ফড়িং থেকে একটা কোশ্চেন দেখে যাবো, এই ওমাথিডিয়ামের গঠন দেখে যাবা। তারপরে দেখো ঘাস ফড়িং 2 ধরনের প্রতিবিম্ব তৈরি করে, একটাকে বলা হয় সুপারপজিশন প্রতিবিম্ব, একটাকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব। সুপারপজিশন প্রতিবিম্ব কখন তৈরি হয়? অন্ধকারে। আর স্বাভাবিক আলোতে কোনটা তৈরি হয়? অ্যাপোজিশন প্রতিবিম্ব। উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো, যে সুপারম্যান কখন আসে? যখন ঝামেলা হয় তখন। ঝামেলা মিন্স কি? অন্ধকার। তো এটাকে কি বলতেছি? সুপারপজিশন প্রতিবিম্ব। তারপর দেখো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা অধ্যায়ের কোনোটা স্কিপ করার দরকার নেই, এই 3টা অধ্যায় মাস্ট পড়তে হবেই। বুঝছো, এই 3টা অধ্যায় মাস্ট পড়তে হবে। এই 3টা অধ্যায় কোনোভাবেই কোনো একটা ওয়ার্ডও বাদ দিয়ে যেও না। এই 3টা অধ্যায় যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি। পরিপাক থেকে প্রথম কোশ্চেন আসে গ নম্বরে, যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। দেখো যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা গ নম্বরে দেয়, আর ঘ নম্বরে দেয় হচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাক। তো তুমি যদি মোটামুটি এই 2টা কোশ্চেন ভালো করে পড়ে যাও, সকল ধরনের খাদ্য পরিপাক, যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, তাহলে তোমার মোটামুটি এই অধ্যায়ের 80% শেষ। তারপরে আরও আসতে পারে, যেহেতু কোশ্চেন উল্টাপাল্টা আসতেছে, তুমি চাইলে পরিপাকে হরমোন ও স্নায়ুতন্ত্রের ভূমিকাটা দেখে যাবা। আর খাদ্যসার শোষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চর্বি জাতীয় খাদ্য শোষণ, এইটা ইম্পর্টেন্ট। রক্তের মধ্যে প্রথম গ নাম্বার কমন কোশ্চেন, হার্টের লম্বচ্ছেদ। কোশ্চেন যদি ইজি হয় কোশ্চেন আসবে রক্ত জমাট বাঁধার পদ্ধতি। ঘ নাম্বারে আসে কার্ডিয়াক সাইকেল। বুঝছো, কার্ডিয়াক সাইকেল আসে। কার্ডিয়াক সাইকেলের 4টা ধাপ সুন্দর করে দিবা, কোন সময় কত সময় করে ওইটা লাগবে, কখন কোন কপাটিকা বন্ধ থাকে, কখন কোন কপাটিকা খোলা থাকে। তারপর দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ। আমি গত ভিডিওতে বলছিলাম যে মায়োজেনিক নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট। মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে কি আছে, যে হৃদপেশি কতগুলা গোস্তের টুকরা বা পেশি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, মানে হৃদস্পন্দনটা কিছু পেশির টুকরা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে পেশির টুকরা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে পেশি মানে কি মাসেল মানে মায়ো, আর উদ্দীপনাটা তৈরি মানে কি অরিজিন। এই জন্য এই নিয়ন্ত্রণটাকে বলা হয় মায়োজেনিক অরিজিন বা মায়োজেনিক নিয়ন্ত্রণ। আর ওই মায়োজেনিক নিয়ন্ত্রণে যে গোস্তের টুকরাগুলো বা যে পেশির টুকরাগুলো অংশগ্রহণ করে ওদেরকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু, সাইনোএট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার। তারপরে দেখো বেরোরিসেপ্টরটা একটু কঠিন কোশ্চেন আসবে। বেরোরিসেপ্টর, উচ্চচাপ বেরোরিসেপ্টর, নিম্নচাপ বেরোরিসেপ্টর, এখান থেকে একটা এমসিকিউ কমন পাওয়া মাস্ট। উচ্চচাপ বেরোরিসেপ্টর কই অবস্থান করে, নিম্নচাপ বেরোরিসেপ্টর কোথায় অবস্থান করে। দেখবা নিম্নচাপ বেরোরিসেপ্টরের আরেক নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। এটা 2টা তন্ত্রে কাজ করে, রক্ত সংবহন তন্ত্র, আরেকটা কি রেচন তন্ত্র। বুঝছো, রক্ত সংবহন তন্ত্র, আরেকটা কি রেচন তন্ত্র। 2 তন্ত্রে কাজ করে নিম্নচাপ বেরোরিসেপ্টর। রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। তারপরে দেখো নেক্সট, যদি তোমার হচ্ছে যে রোগ থেকে কোশ্চেন দেয়, অ্যানজিওপ্লাস্টিটা পড়ে যাবা। যে অ্যানজিওন মানে ব্লাড ভেসেল, প্লাস্টি মানে পুনরায় নির্মাণ। আমি রক্তনালী কেটে ফেলে দিব না, আমি রক্তনালীটা পুনরায় ঠিক করে দিব। এই পদ্ধতিটাই বলা হয় অ্যানজিওপ্লাস্টি। তো অ্যানজিওপ্লাস্টির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা আসে, করোনারি স্ট্যান্টিং, ছবি সহ চিত্র সহ। অ্যানজিওপ্লাস্টি করোনারি স্ট্যান্টিং এর ধাপগুলা চিত্র সহ।
ঠিক আছে, দেখো এই অধ্যায়ে একটা সামাজিক বিজ্ঞান পড়াশোনা আছে, যদি তুমি চাও যে এটা একটু পড়ে যেতে পারো, এটা আসার পসিবিলিটি আছে। যে হার্ট ফেলিয়ারের প্রতিকার, এই তুমি যে একটা পড়বা, শুধু এটা হার্ট ফেলিয়ারের প্রতিকার এরকম না, এটা হচ্ছে হৃৎপিণ্ড রিলেটেড যে কোনো রোগের প্রতিকার আসলে এটা দিয়ে দিবা। শ্বসন শ্বাসক্রিয়া, শ্বসন শ্বাসক্রিয়া থেকে একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন প্রথম কি অ্যালভিওলাসের গঠন, গ নম্বরে 100% আসার পসিবিলিটি হচ্ছে অ্যালভিওলাসের গঠন। অ্যালভিওলাসের গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের গঠন। তারপর ঘ নম্বরে আসতে পারে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। কোশ্চেন যদি কঠিন করে, এই অধ্যায় থেকে কঠিন করার মতো একটা কোশ্চেনই আছে, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ, ব্রেনের দুইটা অংশ 4টা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়। প্রথম শ্বাসক্রিয়াটা কই, সেন্টারে যায় প্রশ্বাস কেন্দ্র, তারপরে নিঃশ্বাস কেন্দ্র, এই অ্যালভিওলাসে একবার বাতাস ঢুকে একবার বাতাস বের হয়, বাতাস ঢুকতেছে বাতাস বের হইতেছে, হ্যারিংবায়ার রিফ্লেক্স বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যদি আজমল স্যারের বই একটু কঠিন করে দেওয়া আছে, আলিম স্যারের বই ইজিলি দেওয়া আছে। দেখো নেক্সট, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আমরা তো আগে বলে দিতাম যে অধ্যায় থেকে গ নম্বরে আসবে অ্যালভিওলাসের গঠন, ঘ নম্বরে আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ব্যাখ্যা করো। এই অধ্যায়ে সেম একটা সামাজিক বিজ্ঞান পড়াশোনা আছে, ধূমপায়ী ও ধূমপায়ীর ফুসফুসের এক্সরের তুলনা, 2-3 বার পড়ে যাবা, তারপর হচ্ছে ইনশাল্লাহ ইচ্ছা মতো লিখবা। হ্যাঁ, ধূমপায়ী ও ধূমপায়ীর ফুসফুসের এক্সরের তুলনা, ধূমপায়ী ও ধূমপায়ীর ফুসফুসের এক্সরের তুলনা। ঠিক আছে, নেক্সট দেখো আর কি আছে, রেচনতন্ত্র, একবারে ক্লাস 8 থেকে পড়ে আসতেছে, 8, 9, 10, ফার্স্ট ইয়ার ছিল না, সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার তো নর্মালি চ্যাপ্টার 5 পর্যন্ত থাকে। তো দেখো এই যে রেচনতন্ত্র, এই রেচনতন্ত্রের মধ্যে প্রথম কোশ্চেন যেটা আসবেই নেফ্রনের গঠন, তুমি বৃক্কের গঠনটাও পড়ে যাবা চিত্র সহ, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন নেফ্রনের গঠন, গ নম্বরে নেফ্রনের গঠন, ঘ নম্বরে হচ্ছে যে মূত্র তৈরির প্রক্রিয়া, যদি কোশ্চেন বেশি ইজি করে। আর আমরা এখান থেকে আরো 2টা কোশ্চেন পড়ে যায়, ডায়ালাইসিস প্রক্রিয়া প্লাস হচ্ছে কি, ডায়ালাইসিস প্রক্রিয়া প্লাস হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন মানে কি, বৃক্ক দেহে পানির সমতা রক্ষা করে, এটাকে বলে অসমোরেগুলেশন। তুমি যখন রোজা থাকো বা কম পানি গ্রহণ করো তখন বৃক্ক ঘন এবং অল্প মূত্র তৈরি করে, আবার যখন তুমি বেশি পানি খাও তখন হচ্ছে বেশি এবং পাতলা মূত্র তৈরি করে। এক্ষেত্রে হরমোনের কিছু ভূমিকা আছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় অসমোরেগুলেশন। চলন অঙ্গ চালনা, এই অধ্যায়টা হচ্ছে অনেকে বুঝেই না যে কি পড়তে হবে। দেখো চলন অঙ্গ চালনার মধ্যে প্রথম টাইপ যে কোশ্চেনটা আসে, একটা হাড্ডির ছবি দেওয়া থাকে, বলে উদ্দীপকে উল্লেখিত অস্থিটির শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এই জন্য কি ভাই আমি সব চিত্রই কি পড়ে যাইতে হবে, সবগুলো অস্থি কি পড়ে যাইতে হবে? না, মেইনলি এই 3টা থেকে আসে। আদর্শ কশেরুকার গঠন, ফিমার হিউমেরাস, আদর্শ কশেরুকার গঠন ফিমার, আরেকটা কি বললাম, হিউমেরাস। তারপরে দেখো ঘ নম্বরে আসে উদ্দীপকে উল্লেখিত অস্থির গঠন ও কার্যকরী একক, একক ব্যাখ্যা করো। মনে রাখবা নিরেট অস্থির এককের নাম হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম। হ্যাভারশিয়ান সিস্টেমটা ইম্পর্টেন্ট, হ্যাভারশিয়ান সিস্টেমটা আসে, বুঝছো? হ্যাভারশিয়ান সিস্টেমটা আসে, হ্যাভারশিয়ান সিস্টেমটা লাগে। ঐচ্ছিক অনৈচ্ছিক ও হৃৎপেশির পার্থক্য পড়তে হয়, তোমরা জাস্ট পার্থক্য পড়ে যাও, শনাক্তকারী বৈশিষ্ট্য পারবা। যদি পার্থক্য আসে তো আলহামদুলিল্লাহ, পার্থক্য না আসলে পার্থক্যগুলাই হচ্ছে তোমার শনাক্তকারী বৈশিষ্ট্যতে দিয়ে দিবা। তারপরে দেখো তরুণাস্থির প্রকারভেদ, একবার হচ্ছে বোর্ড কোশ্চেন এরকম করে আসছিল, কোশ্চেনটা কঠিন হয়েছিল, তরুণাস্থি দেওয়া ছিল, বলা হয়েছিল যে উপরে উল্লেখিত তরুণাস্থিটি কোন ধরনের তরুণাস্থি। দেখবা যদি ম্যাট্রিক্সটা স্বচ্ছ থাকে, কোনো তন্তু না থাকে, তাহলে স্বচ্ছ। ম্যাট্রিক্সে যদি তন্তু থাকে এবং তন্তুগুলা কি শাখান্বিত হয় তাহলে এটা একরকম, তন্তুগুলা যদি অশাখ হয় আর একরকম, আবার ম্যাট্রিক্সে যদি ঘন হয় তাহলে এটা কি বলে, চিন্ময় বা ক্যালসিফাইড। তাহলে 3 ধরনের পেশির পার্থক্য লাগবে, বুঝছো? 3 ধরনের পেশির পার্থক্য লাগবে। লিভার সিস্টেম, লিভার সিস্টেম, লিভারের অংশ কয়টা? যে ভাই লিভারের অংশ হচ্ছে 4টা, বার, পিভট, প্রচেষ্টা, লিভার বাহু, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এইখান থেকে সিকিউ বা এমসিকিউ 100% কমন আসবে একটা, যে কোন ধরনের লিভার সবচেয়ে বেশি পাওয়া যায়, কোন ধরনের লিভার সবচেয়ে কম পাওয়া যায়, তারপরে কোন লিভারের মাধ্যমে কি করা যায়, যে মানে ভারী বস্তুকে উপরে তোলা সহজ হয় কোন লিভারের মাধ্যমে, তারপরে হচ্ছে দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় কোন লিভারের মাধ্যমে, এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আসে প্রায় সময় টেস্ট পেপারে, দেখবা অনেক জায়গায় এই কোশ্চেনটা দেওয়া আছে, অস্থিতে কি যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন, টেস্ট পেপারে যেটা আছে একটু মুখস্থ করে যাও, এরকম করে লিখে দিয়ে আসবা। তারপরে দেখো সমন্বয় ও নিয়ন্ত্রণ, সমন্বয় নিয়ন্ত্রণ, সমন্বয় নিয়ন্ত্রণ, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে অনেক টাইপের অনেক রকম কোশ্চেন করা যায়, কিন্তু আমরা এখানে মেইনলি কয়েকটা বেসিক কোশ্চেন দিয়ে দিয়েছি যেগুলো পড়তেই হবে মাস্ট। 1 নাম্বার নিউরনের গঠন, আমরা নেফ্রনের গঠন পড়ছি, অ্যালভিওলাসের গঠন পড়ছি, হ্যাভারশিয়ান সিস্টেম পড়ছি, আমরা অবশ্যই নিউরনের গঠনও পড়বো। নিউরনের গঠন 9-10 যা পড়ছিলা এটা একটু জাস্ট বড় করে দেওয়া আছে, ব্রডলি দেওয়া আছে, মুখস্থ করে ফেলবা। সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, আজমল স্যারের বই একটু কঠিন করে দেওয়া, আলিম স্যারের বই অনেক ইজিলি করে দেওয়া আছে, এবং আলিম স্যারের বইয়ে বিস্তারিত দেওয়া আছে। তারপরে দেখেন চোখের লম্বচ্ছেদ 100% ইম্পর্টেন্ট,
চোখের লম্বচ্ছেদ 100% ইম্পর্টেন্ট। তারপর আরেকটা কি, কানের শ্রবণ ও ভারসাম্য রক্ষা কৌশল 100% ইম্পর্টেন্ট। তাহলে চোখের লম্বচ্ছেদ আর কানের শ্রবণ ও ভারসাম্য রক্ষা কৌশল 100% ইম্পর্টেন্ট। যদি বেসিক ক্লিয়ার না থাকে, না মুখস্থ থাকে, এনি হাউ মুখস্থ করবা, ঠিক আছে। তারপর দেখো হরমোন, যে ভাই হরমোন থেকে কি কোশ্চেন আসে, হরমোন থেকে কখনো কখনো কোশ্চেন আসে জাস্ট একটা, যে হরমোনের কার্যকলাপ ব্যাখ্যা করো। তোমার স্পেসিফিক হরমোন দেয় না, যদি কোশ্চেন একটু কঠিন করে দেয় তখন স্পেসিফিক হরমোনের কার্যক্রম দেয়, বা তোমার হরমোনের বক্সটা থেকে কোশ্চেন আসতে পারে। তোমার এমসিকিউ আসবে এখানে করোটিক স্নায়ু থেকে, কোন করোটিক স্নায়ু সংবেদী, কোনটা মিশ্র, কোনটা হচ্ছে যে মোটর, কত নাম্বার করোটিক স্নায়ুর নাম কি, 12 নম্বর করোটিক স্নায়ু, 12তম জোড়ার নাম কি, 10তম জোড়ার নাম কি, 8ম জোড়ার নাম কি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, আমরা মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায়টা অনেকের পড়া থাকে না, এই অধ্যায় থেকে এত বেশি কোশ্চেন আসে না উইদাউট শর্ট সিলেবাস, এতদিন পর্যন্ত শর্ট সিলেবাসের ভিতরে ছিল না। তো দেখো মানব জীবনের ধারাবাহিকতা থেকে সর্বপ্রথম 3টা কোশ্চেন মুখস্থ রাখবা, এই 3টা কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি আসলে। 1 নম্বর কি, স্পার্মাটোজেনেসিস, ছেলেদের শুক্রাশয়ে স্পার্ম তৈরি হয়, ওই স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিসের ধাপগুলো মনে রাখবা, 4টা ধাপ দেওয়া আছে, ওই ধাপগুলোর নাম প্লাস ফিগারগুলো শেষ। সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পার্মিওজেনেসিস, ওজেনেসিস ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তারপর রজচক্র বা পিরিয়ডিক সাইকেল, যদি এই কোশ্চেনটা একসময় আসতো, এখন আসে না। তোমরা 18 সালের দিকে কোশ্চেন টেস্ট পেপার সলভ করলে দেখবা যে এই কোশ্চেনটা আগে আগে আসতো, মানে এখন বলতে গেলে ওইরকম আসে না, তবু দেখে যেতে পারো রজচক্র বা পিরিয়ডিক সাইকেল, রজচক্র বা পিরিয়ডিক সাইকেল। দেখো প্রতিরক্ষা, প্রতিরক্ষা থেকে জাস্ট 3টা কোশ্চেন ঠোঁটস্থ করে যাবা, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। প্রতিরক্ষা থেকে কখনো একটা ফুল সিকিউ আসে না, গ বা ঘ নাম্বার আসে। 1 নাম্বার কি, অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির গঠন চিত্র সহ। 2 নাম্বার ভ্যাকসিন, ভ্যাকসিন থেকে কোশ্চেন আসতে পারে, যে ভ্যাকসিনের প্রকারভেদ ব্যাখ্যা করো, বুঝছো। কোশ্চেনটা যদি একটু কঠিন করে দিবে, ভ্যাকসিনের প্রকারভেদ ব্যাখ্যা করো, নিষ্ক্রিয় ভ্যাকসিন, শক্তিরাশ ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, এগুলো আসে। তারপরে হচ্ছে প্রতিরক্ষাস্ত্রের অংশগুলোর নাম, তোমাকে বলে দিবে ডিরেক্টলি, প্রথম প্রতিরক্ষাস্ত্রের অংশগুলোর নাম লেখো, দ্বিতীয় প্রতিরক্ষাস্ত্রের অংশগুলোর নাম লেখো, তৃতীয় প্রতিরক্ষাস্ত্রের অংশগুলোর নাম লেখো। তাহলে প্রতিরক্ষাস্ত্রের নামগুলো পড়ে আসবা, আর ত্বক ও ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের বিস্তারিত কার্যক্রম পড়ে আসবা। তারপর আসো জিন তত্ত্ব বিবর্তন। দেখো জিন তত্ত্ব থেকে এরকম সাজেশন দেওয়ার মতো কিছু নাই, জিন তত্ত্ব থেকে প্রতিটাই পড়তে হয়, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলা, এগুলো সবগুলাই পড়তে হয়। এখান থেকে আসলে সাজেশন দিলে যদি কমন না পড়ে তাহলে বলতে পারবো না যে ভাই এটা তো কমন পড়লো না, কারণ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে কয়েকটা লিখে দিছি, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, বুঝছো। প্রথম সূত্রের ব্যতিক্রম থেকে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিনটা দেখবা, টাটা মুখস্থ। তারপরে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, মুখ বধিরতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি প্রকট এপিস্টেসিস, হিমোফিলিয়া বর্ণান্ধতা, থেকে কোশ্চেন দিবে যে বাহক মেয়ে, আক্রান্ত ছেলে বিয়ে দিলে সন্তান কেমন হবে, বা হচ্ছে যে আক্রান্ত মেয়ে, সুস্থ ছেলে বিয়ে দিলে সন্তান কিভাবে হবে, কেমন হবে, বা অনেক সময় সন্তানের জিনোটাইপ দেয়া থাকে, বলে বাবা মার জিনোটাইপ ব্যাখ্যা করো। বিবর্তন থেকে ম্যান্ডেলের সূত্র, আর হচ্ছে ডারউইনবাদ ও ল্যামার্কবাদ। এই ডারউইন মতবাদ, ল্যামার্কের মতবাদ, এগুলো হচ্ছে মেইন মতবাদ, ও এদের কি কন্ট্রোভার্সি যেগুলো আছে, এদের যে হচ্ছে যে ভুলগুলো আছে, এইগুলো বিস্তারিত পড়তে হয়। তার মধ্যে কোশ্চেন আসে এরকম, 2টার পার্থক্য ও কোন মতবাদটি বেশি উন্নত, বুঝছো, যে কোন মতবাদটি বেশি উন্নত, ডারউইনের মতবাদটা, ঠিক আছে। তো মোটামুটি জুওলজি এই কোশ্চেনগুলো পড়লে আই থিঙ্ক দ্যাট সিকিউ 50-এর মধ্যে 45+ অ্যান্সার করা পসিবল, বুঝছো। যে ক বাদ দিয়ে, মানে ক বাদ দিয়ে গর মধ্যে যতটুকু আসে তার মধ্যে মোটামুটি 90% কমপ্লিট হবে ইনশাল্লাহ এই সিকিউগুলো পড়ে গেলে।